আজ 20 জুলাই সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন। শক্তিপুর থানায় 5.5 ঘন্টা জেরা, ওসিকে ফাউল কথা বলার কথা স্বীকার হুমায়ুন কবিরের। 21-এর মঞ্চে মমতাকে মিস করবেন প্রশ্নে দুশব্দের জবাব দিলেন ফিরহাদ হাকিম। অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্বস্তিতে অভিষেক ব্যানার্জি। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কুকথা বলা ও প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগে রবিবার প্রায় 5.5 ঘন্টা শক্তিপুর থানায় জেরার মুখোমুখি হন নওদার বিধায়ক হুমায়ুন কবির। গত 8ই মে তিনি একটি কর্মী সভায় শক্তিপুর থানার ওসির বিরুদ্ধে ফাউল কথাবার্তা বলেছিলেন বলে তিনি নিজেই স্বীকার করেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায়িক সংহিতার একাধিক ধারায় সদপ্রণোদিত মামলা রুজু হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে দাঙ্গায় উস্কানি, দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি, জাতীয় সংহতি নষ্টের চেষ্টা, সরকারি কর্মচারীর কর্তব্যে বাধা, মানহানি, উত্তেজনামূলক ভাষণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন। এর আগে 3রা জুলাই শক্তিপুর থানার নোটিশে হাজিরা দেননি হুমায়ুন। পরে 19শে জুলাই নতুন নোটিশে তিনি থানায় হাজির হন। সকাল 11টা 35 থানায় পৌঁছে বিকেল 4টে 35 বেরিয়ে যান। তদন্তকারীরা 7 পাতার প্রশ্নপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রের দাবি। যদিও তিনি স্বীকার করেছেন শক্তিপুর থানার ওসির প্রতি তার পুরনো কিছু রাগ রয়েছে। পুলিশের দাবি, তার দেওয়া উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট নন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবির বলেন, 4 জন অফিসার তাকে ভদ্রভাবে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তিনি যথাযথ উত্তর দিয়েছেন। বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তার বক্তব্য, পাস্ট ইজ পাস্ট, কখন কি বলেছিলাম সেটা বড় কথা নয়। 21-এর মঞ্চে মমতাকে মিস করবেন প্রশ্নে দুশব্দের জবাব দিলেন ফিরহাদ হাকিম। প্রতি বছর 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত ফিরহাদ হাকিমকে। তবে এবার মমতা থাকবেন বিড়লা তারামণ্ডলের মঞ্চে, আর ফিরহাদ হাকিম থাকবেন গান্ধী মূর্তির সামনের অন্য মঞ্চে। রবিবার সেখানে প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন কিনা এই প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বলে শুধু বলেন, মিটিংয়ে বলবো। ঋতব্রত শিবিরের চেয়ারম্যান অরূপ রায়ের সঙ্গে মঞ্চ পরিদর্শনে এসে ফিরহাদ 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সেদিন তিনিও গুলিবিদ্ধ হতে পারতেন, কিন্তু কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ায় রক্ষা পান তিনি। তার সামনে 2 জন পড়ে গিয়েছিলেন এবং তাদের মিছিলটি মদন মিত্রের নেতৃত্বে এসেছিল। শহীদ পরিবারদের উপস্থিতি প্রসঙ্গে ফিরহাদ বলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে সবাই আসবেন। তিনি জানান, যতদিন বেঁচে থাকবেন ততদিন 21শে জুলাইয়ের শহীদ তর্পণ করে যাবেন। অন্যদিকে অরূপ রায় বলেন, তাদের মঞ্চে শহীদ পরিবারদের সামনের সারিতে বসানো হবে, তারপর নেতৃত্ব বসবে। তিনি আরও জানান, তাদের মঞ্চে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বাবা সাহেব আম্বেদকরের ছবি থাকবে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার ওপর আপাতত জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়েছে, আগামী 31শে জুলাই পর্যন্ত কার্যালয়ে কোনো বুলডোজার চালানো যাবে না। পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই সময়ের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। দক্ষিণ 24 পরগনার আমতলায় অবস্থিত দলীয় কার্যালয়টিকে অবৈধ ঘোষণা করার পর শনিবার স্থানীয় প্রশাসন বুলডোজার নিয়ে ভাঙার কাজ শুরু করে। এর বিরুদ্ধে জরুরি আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। রবিবার জরুরি শুনানিতে আদালত তার পক্ষেই অন্তর্বর্তী নির্দেশ দেয়। জানা গিয়েছে যে জমিতে কার্যালয়টি তৈরি হয়েছে সেটি 2017 সালে লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। ওই সংস্থার কর্ণধার অমিত বন্দ্যোপাধ্যায়। শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন কার্যালয়টি বৈধ এবং সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। সেই ঘোষণার পরই তার বাবা কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেন। অভিষেকের আমতলার কার্যালয় ভাঙা নিয়ে সুকান্তর কটাক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা অন্য কেউ, সাধারণ মানুষ হন, বেআইনি জিনিস কি আমরা রাখতে পারি? তার দাবি, কোনো অবৈধ নির্মাণকে আইনি স্বীকৃতি দেওয়া যায় না। তিনি আরও বলেন, বৈধ অংশে কেউ হাত দিচ্ছে না এবং আইন মেনে তৈরি হলে কোনো সমস্যা হতো না। লিভস অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত। তিনি বলেন, একসময় অভিষেক ওই সংস্থার ডিরেক্টর ছিলেন, পরে সংস্থার বিভিন্ন বিষয় থেকে নিজেকে আলাদা করেছিলেন। এখন আবার কার্যালয় নিয়ে দাবি করা হচ্ছে, তাই বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
এদিকে আমতলার কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতায় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন অমিত শাহের। বাংলা ভাষার মর্যাদা ও প্রসার নিয়ে শুভেন্দুকে চিঠি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে ভারতের প্রথম শব্দ সংগ্রহশালা বা শব্দ লোক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী মঞ্চ থেকে বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধির বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দেন অমিত শাহ। যদিও চিঠির বিষয়বস্তু প্রকাশ না করে মুখ্যমন্ত্রী জানান, সোমবার বিধানসভায় এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন। অমিত শাহ বলেন, শব্দলোক কলকাতার মুকুটে একটি নতুন পালক। তিনি জানান, 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার ভিত্তিতে এই সংগ্রহশালা তৈরি হয়েছে। এখানে ভারতের 22টি সাংবিধানিক ভাষার ইতিহাস, বিবর্তন ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশের সংকীর্ণতার কোনো জায়গা নেই। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির পরিচয় হতে পারে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা ভাষাকে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা এবং বিশ্ব দরবারে আরো সুপ্রতিষ্ঠিত করতে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। চিঠির বিষয়বস্তু প্রকাশ না হওয়ায় তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কেন্দ্রের দাবি, শব্দলোকের মূল উদ্দেশ্য ভারতের 22টি সাংবিধানিক ভাষার ইতিহাস, বিবর্তন, সাহিত্য ও বহুভাষিক সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে গড়ে ওঠা এই সংগ্রহশালার প্রথম পর্যায়ে প্রায় 14 কোটি টাকা ব্যয় হয়েছে এবং পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 41 কোটি টাকা। এখানে মোট 9টি গ্যালারিতে সংরক্ষিত শব্দ, প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি, বিভিন্ন লিপির বিবর্তন এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভাষার বিকাশ উপস্থাপন করা হয়েছে। সরকারি সূত্রের মতে, এটি শুধু ভাষা সংরক্ষণের প্রকল্প নয়, ভারতের বহুভাষিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্থায়ী দলিল হিসাবেও কাজ করবে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বিতর্কের মাঝেই পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে এলো ভালো খবর। জারি সরকারি নির্দেশিকা। কলকাতা পুরসভা এলাকার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার সরবরাহের দায়িত্ব ইস্কান অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে দিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছে। আগামী 1 আগস্ট থেকে তারা পরিষেবা শুরু করবে। পড়ুয়াদের প্রতিদিন নির্ধারিত পুষ্টিমান বজায় রেখে গরম খাবার সরবরাহ করতে হবে এবং স্বাস্থ্যবিধি ও পুষ্টির মান মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার স্কুলে পৌঁছে দিতে হবে। নতুন ব্যবস্থায় রাঁধুনিদের কাজ হারানোর আশঙ্কা থাকলেও নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে কর্মরত রাঁধুনি ও সহায়িকাদের বহাল রাখতে হবে। তাদের সাম্মানিক সরকার নির্ধারিত হারে দেওয়া হবে এবং রান্নার জন্য সরকারের নির্ধারিত খরচই দেওয়া হবে। অতিরিক্ত কোনো অর্থ দেওয়া হবে না। পাশাপাশি জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা চূড়ান্ত নির্দেশের ওপর এই চুক্তি ও সংশ্লিষ্ট পদক্ষেপ নির্ভর করবে। দালালরা দলটাকে শেষ করেছে। তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত। ভরাডুবির জন্য অভিষেককে দায়ী শুভেন্দুর প্রশংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত রবিবার তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন। দল ত্যাগের পাশাপাশি তিনি দলের সব সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দেন। তৃণমূলের ভরাডুবির জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, শুভেন্দু ভালো ছেলে, ভালো কাজ করছে। তপন দাশগুপ্তের অভিযোগ, কিছু দালাল দলটাকে শেষ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের হাতে গড়া সংগঠন থেকে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং ও তাপস রায়ের মতো সংগঠকদের সরিয়ে দিয়ে একজন ব্যক্তিকে তুলে ধরা হয়েছে। গত 2 মাস ধরে কর্মীদের সঙ্গে কথা বলেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এবারের বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়া এবং পরে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অসিত মজুমদারকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হলে তার ক্ষোভ আরো বাড়ে। তবে তিনি এখনই রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। বিজেপিতে যোগ দেবেন কিনা বা অন্য কোনো রাজনৈতিক দলের পথে হাঁটবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তৃণমূল জামানায় তপন দাশগুপ্ত 3 বার বিধায়ক এবং 2 বার মন্ত্রী ছিলেন। এছাড়া দলের রাজ্য সহ সভাপতি, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি, পশুপালন দপ্তর এবং ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি। তার দল ত্যাগে হুগলির রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। বাংলায় আমুলের 700 কোটির প্রকল্প, আরো 2টি আইসক্রিম প্ল্যান্টের প্রস্তাব, কর্মসংস্থানের বড় ঘোষণা। হাওড়া জেলার ধুলাগড়ের সাকরাইলের সমবায় দুগ্ধ সংস্থা আমুলের 700 কোটি টাকার নতুন প্রকল্পের ভূমি পূজন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
কেন্দ্রীয় সমবায় আন্দোলন ও রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের কৃষি এবং শিল্প অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, অমিত শাহের অভিভাবকত্বে এবং রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রকৃত শিল্পায়নের জোয়ার আসতে চলেছে। তার দাবি, রাজ্য থেকে পুঁজি চলে যাওয়ার ধারা বন্ধ হয়েছে এবং মেধা, উর্বর জমি ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে। তিনি আরও বলেন, আমলের আগমনের মাধ্যমে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আগামী দিনে আরও বহু সংস্থা রাজ্যে বিনিয়োগ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে পৃথক সমবায় ও মৎস্য দপ্তর গঠনের সুফল দেশবাসী পাচ্ছেন। তিনি জানান, 11টি প্রাথমিক সমবায় ও দৈনিক 5000 কেজি দুধ সংগ্রহ নিয়ে শুরু করা আমল এখন পশ্চিমবঙ্গে 880টি ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রতিদিন 9.5 লক্ষ কেজি দুধ সংগ্রহ করছে। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন 1,25,000 কৃষক, যার মধ্যে 30,000 মহিলা। তার দাবি, ধুলাগড়ে নতুন প্ল্যান্ট চালু হলে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি দইকে ঘিরে মিষ্টি বিপ্লবও শুরু হবে। মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আরও 2টি বৃহৎ আইসক্রিম প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব দেন এবং জানান, এই প্রকল্পগুলির জন্য সরকার 15 একর করে জমি দিতে প্রস্তুত। তার দাবি, এই 2 কারখানা চালু হলে দুধ উৎপাদক কৃষকদের পাশাপাশি উচ্চ দক্ষ, আধা দক্ষ ও অদক্ষ শ্রমিক এবং প্রায় 10 থেকে 15,000 হকার ও খুচরো বিক্রেতার কর্মসংস্থান হবে। পাশাপাশি রাজ্যের জিএসটি রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অভিষেকে সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন মহুয়া কল্যাণ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ঘিরে শনিবার বাঁকুড়ায় সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কোথাও 3 বছরের শিশুর হাত কেটে গিয়েছে, কোথাও মহিলার পা কাটা গিয়েছে। এছাড়া মাটি খুঁড়ে গুচ্ছে গুচ্ছে ওষুধ উদ্ধার হওয়ার ঘটনাও সামনে এসেছে। এই অভিযোগে বজবজ ও ডায়মন্ড হারবারের একাধিক নার্সিংহোমে পুলিশি হানা নিয়েও তাকে প্রশ্ন করা হয়। 21শে জুলাইয়ের প্রস্তুতির সভা শেষে মহুয়া মৈত্রকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, আপনারা শুধু কলকাতারই প্রশ্ন করছেন কেন? এরপরই তিনি চেয়ার ছেড়ে মহুয়া মৈত্রকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে পুলিশি রাজ চলছে, বিজেপির কোনো কর্মী নেই, বিজেপি পুলিশ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ চালাচ্ছে, ভয় দেখিয়ে বলছে হয় ছেড়ে চলে যাও নয়তো গ্রেপ্তার করব। 14,000 ক্রিমিনাল কেস করেছে এই 2.5 মাসে। বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার নতুন করে তৈরি করব। আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। অভিষেকের চ্যালেঞ্জের পর প্রতিক্রিয়া দিলেন শতাব্দী রায়, বললেন, এই সিদ্ধান্তটা 5 তারিখ নিলে ভালো হতো। তৃণমূলে ভাঙনের আবহে দলত্যাগী ও বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে ইস্তফার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনারা ফিরে আসুন, 24 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব। অভিষেকের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, এটা মনে হয় 4 তারিখের ভোটের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। তার মতে, হার জিত রাজনীতিতে থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর দল টুকরো টুকরো হয়ে যাওয়া দুঃখজনক। তিনি আরো বলেন, অভিষেক এই সিদ্ধান্ত অনেক দেরিতে নিয়েছেন। নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে, কাকলি সুদীপ শতাব্দীর কাগজ দেখাতে বললেন অধ্যক্ষ। তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ মোট 20 জন সাংসদ এনসিপিআইতে যোগদান করেছিলেন। দলবিরোধী আইন প্রয়োগের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে দাবি করেন, তৃণমূলের সংবিধান অনুযায়ী কেবল 20 জন সাংসদ দল ছাড়াই দলবিরোধী আইন প্রযোজ্য হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। এই আবেদনের ভিত্তিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের নিয়ে শুনানি করেন। সূত্রের খবর, তিনি একাধিক প্রশ্ন করেন এবং কয়েকটি নথি জমা দিতে বলেন। জানা গিয়েছে, বাদল অধিবেশন শুরুর দিন অর্থাৎ আজই এনসিপিআই এর মান্যতা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন লোকসভার অধ্যক্ষ। তবে তার আগে তিনি জানতে চেয়েছেন এনসিপিআই কে জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে কিনা। সেই সংক্রান্ত নথি রবিবারের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী তৃণমূল ত্যাগী সাংসদরা নির্বাচন কমিশনের স্বীকৃতিপত্র জমা দিচ্ছেন। রাজনৈতিক দল হিসেবে এনসিপিআই এর স্বীকৃতির নথি যাচাই করেই ওম বিড়লা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়দের এনসিপিআই এর মান্যতা পেতে খুব একটা অসুবিধা হবে না। পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজারে যান। স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর।
স্বচ্ছ ভারত অভিযানে রবিবার দমদম পার্কে প্লাস্টিক বর্জন ও চটের ব্যাগ ব্যবহারের বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে তিনি দমদম পার্ক বাজারে ঘুরে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলেন। অনেকের হাতে চটের ব্যাগ তুলে দিয়ে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি বলেন, প্লাস্টিক শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যবহার করা উচিত। প্লাস্টিক ব্যাগ ড্রেনে জমে জল প্রবাহের বাধা সৃষ্টি করে, ফলে বর্ষাকালে জল জমে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তাই প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের পরামর্শ দেন তিনি। এই অভিযানে বহু মানুষ অংশ নেন এবং সরকারের এই উদ্যোগকে সমর্থন জানান। শারদত্ত মুখোপাধ্যায় বলেন, আমাদের উচিত সঠিক জায়গায় প্লাস্টিক ব্যবহার করা, প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন করা, বায়োটিক্যাল জিনিসপত্র ব্যবহার করা, এগুলো পরিবেশের ক্ষতি করে না। পুজো যদি করতে হয় মাটির মূর্তির করুন, সর্বত্র প্লাস্টিক বর্জন করুন, চটের ব্যাগ ব্যবহার করুন, যাতে বাংলায় জুটের কারখানাগুলো বাঁচবে। তাই আমাদের অনুরোধ, পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজারে যান। সলমান কি অসুস্থ? ৮০ বছরের বৃদ্ধের মতো দেখাচ্ছে। কোনো কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান? সোশ্যাল মিডিয়ায় সলমান খানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। ভিডিওতে অভিনেতাকে বয়স্ক ও ক্লান্ত দেখাচ্ছে। মাথায় টুপি, চুল কমে যাওয়া এবং চোখে মুখে ক্লান্তির ছাপ দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি অসুস্থ কিনা বা কোনো গুরুতর সমস্যায় ভুগছেন কিনা। যদিও এর আগেও তার বয়স্ক চেহারার একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলোকে অনেকেই কৃত্রিম প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেছিলেন। তবে সলমান মাঝে মধ্যেই নিজের ফিটনেসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬০ বছর বয়সী অভিনেতা। সেই অনুষ্ঠানের ভিডিও এখন নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে দেখে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন তাকে অসুস্থ ও ক্লান্ত দেখাচ্ছে এবং ঈশ্বরের কাছে তার সুস্থতা কামনা করেছেন। অনেকে মনে করছেন পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে তাকে এমন দেখাচ্ছে। এর আগে বিগ বসে সলমান খান জানিয়েছিলেন তিনি ভোর ৪টে-৫টার দিকে ঘুমোতে যান। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।